আচ্ছা, আমরা যে রোজকার জীবনে কত কিছু মাপি, তাই না? হুম, ধরুন টেবিলে দৈর্ঘ্য মাপছি বা দোকানে গিয়ে চাল কিনছি বা দেখছি স্কুল থেকে বাড়ি ফিরতে কত সময় লাগলো। এই সব মাপজোকের পেছনে কি কোনো সহজ নিয়ম আছে? হুম, কোনটা একদম মূল ভিত্তি হুম, আর কোনগুলো সেগুলোর উপর নির্ভর করে তৈরি? ঠিক। আর এই যে আমরা শব্দ শুনি বা আলো দেখি, এগুলো তো শক্তি, তাই না? হুম, হুম, অবশ্যই। কিন্তু কোনো জিনিস নিজে না সরেও এই শক্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কি করে? হুম, চলুন আজ পদার্থবিদ্যার এইরকম কিছু জরুরি আর বেশ মজার বিষয় নিয়ে একটি গভীরে কথা বলি। হ্যাঁ, ঠিক বলেছ। আজকের আলোচনায় আমরা ঠিক এগুলোই দেখব। মানে পরিমাপের আসল ভিত্তিটা কি, কেন কিছু রাশিকে আমরা বলি মৌলিক আর কিছু রাশিকে বলি লব্ধ। আচ্ছা। তারপর আমরা দেখব এই যে তরঙ্গ বা ওয়েভ, সেটা কিভাবে শক্তি বয়ে নিয়ে যায়। আর শেষে এমন এক শব্দের জগৎ নিয়ে কথা বলবো যা আমরা কানে শুনতে পাই না, কিন্তু প্রযুক্তিতে এর বিরাট ভূমিকা। দারুণ। হ্যাঁ, চেষ্টা করব সহজ উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা ধরতে। বেশ, তাহলে প্রথমেই পরিমাপের বিষয়টা নিয়ে শুরু করা যাক। আমরা তো অনেক রাশি ব্যবহার করি। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, গতিবেগ, বল, এগুলো কি সবই একই রকম? না না, সব এক নয়। এগুলোকে আসলে দুটো মূল ভাগে ভাগ করা যায়। কিছু রাশি আছে যারা একেবারে স্বাধীন, মানে স্বনির্ভর। এদের বলে মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। মৌলিক রাশি যেমন? যেমন ধরো দৈর্ঘ্য, যার একক মিটার; ভর, কিলোগ্রামে মাপি আমরা; সময়, সেকেন্ডে মাপি। এগুলো হচ্ছে একদম গোড়ার জিনিস। ভাবা যেতে পারে এগুলো যেন বাড়ি তৈরির ইট, বালি, সিমেন্টের মতো। ও আচ্ছা, এদের অন্য কিছু দিয়ে তৈরি করা যায় না। এক্স্যাক্টলি, এরা নিজেরাই ভিত্তি। বুঝেছি। তাহলে অন্যগুলো, ওই যে বললেন লব্ধ রাশি। হ্যাঁ, লব্ধরাশি বা ডিরাইভড কোয়ান্টিটিস হলো সেগুলো যা এই মৌলিক রাশিগুলো থেকেই তৈরি হয়। মানে এদের গুণ করে বা ভাগ করে বা অন্য কোনো অঙ্ক কোষে পাওয়া যায়। একটা উদাহরণ দিলে ভালো হয়। অবশ্যই। যেমন ধরো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? হ্যাঁ। দুটোই তো আসলে দৈর্ঘ্যেরই মাপ, মানে মৌলিক রাশি। এই দুটো মৌলিক রাশি গুণ করে আমরা পেলাম ক্ষেত্রফল। তাই ক্ষেত্রফল হলো একটা লব্ধ রাশি। ও আচ্ছা আচ্ছা। একইভাবে গতিবেগ। গতিবেগ কি? দূরত্বকে সময় দিয়ে ভাগ করা। দূরত্ব মানে তো দৈর্ঘ্য, মৌলিক রাশি। আর সময়ও মৌলিক রাশি, তাহলে গতিবেগও হলো একটা লব্ধ রাশি। বাহ, দারুণ উদাহরণ। তাহলে সহজে মনে রাখার জন্য মৌলিক মানে ভিত্তি, স্বাধীন, আর লব্ধ মানে ওই ভিত্তির উপর তৈরি, নির্ভরশীল। একদম ঠিক। এই ধারণাটা পরিষ্কার থাকা খুব দরকার, কারণ ফিজিক্সের প্রায় সব হিসেব নিকাশ কিন্তু এই মৌলিক আর লব্ধ রাশির সম্পর্কের ওপরই দাঁড়িয়ে আছে। হুম। আচ্ছা, এবার তাহলে শক্তি পরিবহনের কথায় আসি। হ্যাঁ হ্যাঁ, এটাই ভাবছিলাম। যেমন পুকুরে ঢিল ফেললে ঢেউ ছড়িয়ে পড়ে, বা ধরুন দূরে কোথাও বাজ পড়ল, আমরা এখানে শব্দটা শুনতে পেলাম। জিনিসটা তো নিজে এলো না, কিন্তু শক্তিটা এলো। এটা কিভাবে হয়? এটা হয় তরঙ্গের মাধ্যমে, ওয়েভ যাকে বলি। তরঙ্গ আসলে একটা একটা আন্দোলন বা ডিস্টারবেন্স বলতে পারো। আন্দোলন। হ্যাঁ, যা কোনো মাধ্যমের কণাগুলোর তাদের জায়গা বদল না করিয়েই শুধু তাদের কাঁপুনি বা কম্পনের মধ্যে দিয়ে শক্তিটাকে এগিয়ে নিয়ে যায়। কণাগুলো নড়ে না? না, কণাগুলো নিজের জায়গা থেকে নড়ে না। ওই পুকুরের ঢেউয়ের কথাই ভাবো না। জলটা কি পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে চলে যায়? যায় না তো। না, তা তো যায় না। শুধু ঢেউটা এগিয়ে যায়, শক্তিটাকে বয়ে নিয়ে যায়। কণাগুলো কি করে? তারা শুধু নিজের জায়গায় থেকে কাঁপে আর পাশের কণাটাকে কাঁপায়। এইভাবে শক্তিটা পাস হতে হতে এগিয়ে যায়। ও আচ্ছা, তার কণাগুলো শুধু শক্তিটাকে পাস করে দেয়, নিজেরা জায়গা বদলায় না। ঠিক তাই। এটাই তরঙ্গের মূল ব্যাপার। এই তরঙ্গ আবার প্রধানত দুরকমের হয়। কি রকম? এক হলো যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ। এদের চলার জন্য একটা মাধ্যম লাগে, যেমন শব্দ, বাতাস বা জল বা কোনো কঠিন জিনিসের মধ্যে দিয়ে যায়। আচ্ছা। আর দুই হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এদের চলার জন্য কিন্তু কোনো মাধ্যমের দরকারই হয় না, শূন্যস্থান দিয়েও যেতে পারে। যেমন? যেমন আলো বা রেডিও ওয়েভ, এক্স রে, এগুলো। বুঝেছি। আর শব্দের মধ্যেও তো ভাগ আছে বলছিলেন। হ্যাঁ, ব্যবহারের দিক থেকে। যেমন ধরো সুরেলা শব্দ বা মিউজিক্যাল সাউন্ড, যা শুনতে ভালো লাগে। আর আছে কোলাহল বা নয়েজ, যা কানে লাগে, বিরক্তিকর। দুটোই কিন্তু শব্দ তরঙ্গ। তাহলে সহজে মনে রাখার জন্য তরঙ্গ শক্তি বয়ে নিয়ে যায়, বস্তু নয়। ঠিক, একদম ঠিক। এই ধারণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
আমাদের কমিউনিকেশন সিস্টেম থেকে শুরু করে অনেক প্রযুক্তির পেছনেই এই তরঙ্গের ধারণাটা আছে। আচ্ছা, এমন কি কোনো শব্দ আছে যা আমরা শুনতেই পাই না? তাই নাকি? আছে নাকি সেরকম কিছু? ইন্টারেস্টিং তো। অবশ্যই আছে। এদের বলা হয় আল্ট্রাসনিক তরঙ্গ বা আল্ট্রাসনিক ওয়েভস। আল্ট্রাসনিক? হ্যাঁ, মানুষের কান সাধারণত মোটামুটি 20 হার্টজ থেকে 20,000 হার্টজ 20 কিলোহার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। হ্যাঁ, জানি। যে শব্দের কম্পাঙ্ক এই 20 কিলোহার্টজের চেয়েও বেশি, সেটাই হলো আল্ট্রাসনিক। আমরা শুনতে পাই না। প্রায় না। কিন্তু এই যে শব্দ আমরা শুনতেই পাই না, এটা দিয়ে কাজটা কি হয়? আরে অনেক জরুরি কাজ হয়। যেমন ধরো, কলকারখানায় খুব সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য আল্ট্রাসনিক ক্লিনিং ব্যবহার করা হয়। কিভাবে? ওই আল্ট্রাসনিক তরঙ্গ একটা তরলের মধ্যে পাঠানো হয়। সেটা ওই তরলের মধ্যে প্রচণ্ড গতির কম্পন তৈরি করে, বুঝলে? সেই কম্পনেই ময়লাগুলো আলগা হয়ে যায়। বাহ! আর আবার ধরো, কোনো মেটালের জিনিস, তার ভেতরে কোনো ফাটল আছে কিনা বা অন্য কোনো ত্রুটি, যাকে বলে ফ্ল ডিটেকশন, সেটা বাইরে থেকে বোঝার জন্য আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার হয়। সেটা কিভাবে? তরঙ্গটা বস্তুর ভেতরে পাঠানো হয়। যদি ভেতরে কোনো ফাটল বা বাধা থাকে, সেখানে ধাক্কা খেয়ে ওটা ফিরে আসে। অনেকটা বাদুড় যেভাবে শব্দ দিয়ে পথ চেনে, সেরকম। তার মানে এক্স-রে না করেও ভেতরের খবর পাওয়া যায়? হ্যাঁ, অনেকটা সেই রকমই। শুধু তাই নয়, মেডিকেলেও এর দারুণ ব্যবহার আছে। কিডনির পাথর গুঁড়ো করার জন্য যে ক্যাভিটেশন পদ্ধতি ব্যবহার হয়, হ্যাঁ, শুনেছি। সেখানেও এই আল্ট্রাসনিক তরঙ্গই কাজে লাগে। এই তরঙ্গ জলের মধ্যে খুব দ্রুত লক্ষ লক্ষ ছোট ছোট বুদবুদ তৈরি করে, আবার সেগুলোকে ফাটিয়েও দেয়। এই ফেটে যাওয়ার যে শক্তি, সেটাই পাথরটাকে ভেঙে ফেলে। অবিশ্বাস্য। তাহলে আল্ট্রা মানে বেশি, সনিক মানে শব্দ, শোনার চেয়ে অনেক বেশি কম্পাঙ্কের শব্দ, আর তার কাজও অনেক। ঠিক ধরেছ। এই অদৃশ্য শব্দ তরঙ্গগুলো এখন মডার্ন টেকনোলজির একটা দারুণ জরুরি অংশ হয়ে গেছে। তাহলে আজ আমরা পরিমাপের একদম গোড়ার কথা, মৌলিক আর লব্ধ রাশি, তারপর তরঙ্গ কিভাবে শক্তি বয়ে নিয়ে যায়, আর এই যে সোনার সীমার বাইরের শব্দ বা আল্ট্রাসনিক্স, এই সব নিয়ে বেশ কিছু জরুরি জিনিস জানলাম। হ্যাঁ, আর এই যে ধারণাগুলো নিয়ে আমরা কথা বললাম, মৌলিক রাশি, তরঙ্গ, আল্ট্রাসনিক্স, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার খাতায় লেখার জন্য নয়। একটু যদি চারপাশটা খেয়াল করি, দেখব আমাদের আধুনিক প্রযুক্তি কতটা এগুলোর ওপর নির্ভর করে আছে। যেমন এই যে মোবাইল ফোনে কথা বলছি বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট চলছে, সেখানে তরঙ্গ কাজ করছে। রোগ নির্ণয়ের জন্য যে আল্ট্রাসাউন্ড স্ক্যান হয়, সেখানে আল্ট্রাসনিক্স। এমনকি ভবিষ্যতের প্রযুক্তি, ধরো ন্যানোটেকনোলজি, সেখানেও কিন্তু পদার্থবিদ্যার এই মৌলিক নীতিগুলোই ভিত্তি। ঠিক। তাই এই জ্ঞানগুলো অর্জন করা শুধু নম্বর পাওয়ার জন্য নয়, এটা আসলে আমাদের চারপাশের দুনিয়াটাকে, প্রযুক্তিকে আরও ভালোভাবে বোঝার চাবিকাঠি। তাই শেখাটা চালিয়ে যেতে হবে, কারণ এই জ্ঞানই আমাদের ভবিষ্যতের পথ দেখাবে। সত্যি তাই। আর আপনি যে এই ন্যানো টেকনোলজির কথা বললেন, যেখানে জিনিসগুলো এত ছোট, প্রায় ভাবাই যায় না, সেখানে কি পদার্থবিদ্যার এই নিয়মগুলো এভাবেই কাজ করবে, নাকি সেখানে আরও নতুন কোনো অজানা রহস্য অপেক্ষা করছে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।